আমি একটা শিরোনাম নির্ধারণ করেছি, প্রত্যাখ্যাত প্রশংসিত সুলতান কে কার। আহ, আমি আসলে এইটার জন্য যে বিস্তারিত আলোচনা প্রয়োজন সেটার জন্য প্রস্তুত না, ঠিক। খুবই খসড়া একটা আলোচনা হবে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যেহেতু এর আগে আমি কিছু আলোচনা আলাপ বা লেখা লিখেছি, সেই জায়গা থেকে আহ, মানে পাঠক যে রিডিং তৈরি হয়েছে সেই বিষয়ক একটা প্রতিক্রিয়ার জায়গা থেকে একটা কথা বলে নেওয়া জরুরি। সেটা হচ্ছে যে আমি কোনো কিছু আহ নির্ধারণ করতে চাচ্ছি না আর কি। মানে সুলতান আসলে কে, ওনার পরিচয় কি, আমি আসলে সেটা জানি না। ফলে আমি যখনই কিছু বলছি সেটা হচ্ছে যে সম্ভাব্য দৃষ্টিকোণ, সেটা মানে আহ, সেটার মধ্যেও অসংখ্য প্রশ্ন রয়ে যাচ্ছে, রয়ে যাবে। এবং হচ্ছে যে ফলে আমার পাঠ প্রস্তাবটাই হচ্ছে যে তাকে কতভাবে দেখার সুযোগ আছে, এবং যে কোনো পার্সোনালিটিকেই আসলে অনেকভাবে দেখার সুযোগ আছে, সেই প্রস্তাবটাই করা আর কি, যে আমরা কিভাবে দেখতে পারি। ফলে আজকেও আমি যখন আলাপটা করছি, যেটুকু মানে আমার যেগুলো খসড়া আকারে হাজির আছে তার থেকে একাংশ আপনাদের সময়, নির্ধারিত সময়ের মধ্যে, সেখান থেকে হচ্ছে আহ যেটা বলতে চাচ্ছি। যদিও এর মধ্যে সবাই যে আলাপগুলো করবেন তার মধ্যে এর এই এই টাইটেলের উত্তর আসলে কোনো না কোনো ভাবে সংশ্লিষ্ট হয়ে থাকবে আর কি, যে কিভাবে প্রত্যাখ্যিত হন এবং প্রত্যাখ্যাত হন এবং কিভাবে প্রশংসিত হন। তারপর আমি স্পেসিফিক এই জায়গা থেকে বলতে চাই যে শেখ মোহাম্মদ সুলতান আসলে শেখ মোহাম্মদ সুলতান কিভাবে প্রশংসিত হন আর কি। এবং প্রশংসার সাথে আসলে প্রত্যাখ্যানের সম্পর্ক আছে, এই কারণে প্রশংসা এবং প্রত্যাখ্যান পাশাপাশি রাখা হয়েছে। এবং আমরা যা কারা প্রশংসা করি, কেন করি, এই প্রশংসার শক্তি কোত্থেকে আসে, প্রশংসার যে স্তুতি স্তুতি নির্মিত হয় কিভাবে, আহ, এবং প্রত্যাখ্যানের মাত্রা যত বেশি হয় তত বেশি হচ্ছে যে আমরা বিপরীত প্রতিক্রিয়া হিসেবে তত বেশি স্তুতির দিকে মনোযোগী হই কিনা। আহ, এবং সেই জায়গা থেকেই হচ্ছে যে প্রথমত দেখতে চাই, প্রত্যাখ্যাত হওয়ার জায়গা থেকে পরে আসি প্রশংসিত হন কিভাবে সুলতান আর কি। মানে খুবই, যেহেতু 20 মিনিটের প্রস্তাব, ফলে আমি সংক্ষিপ্ত যে বিষয়টার দিকে নজর দিতে চাই সেটা হচ্ছে যে সুলতানের ছবিতে, আমি ছোটবেলা থেকে সুলতানের ছবিতে যে প্রশংসা শুনে শুনে বড় হয়েছি, সেটা হচ্ছে যে সুলতানের পেশি শক্তি। মানে সুলতানের ছবিতে কৃষকের পেশি শক্তি। এটা সংক্ষেপে হচ্ছে যে সুলতানের পেশি শক্তি। তো সুলতানের ছবিতে আসলে কাকে, তার মানে পেশি আসলে ক্ষমতার চিহ্ন। তো এই ক্ষমতা আসলে সুলতান নির্মাণ করেছেন, এক ধরনের ক্ষমতায়িত করেছেন কাউকে সুলতান। কাকে ক্ষমতায়িত করেছেন? ক্ষীণ, ক্ষীণ শরীরের একটা শরীর, এই শরীর কি করে? উৎপাদন করে। ফলে ভূমির সাথে সম্পর্কিত ভূমিজ সন্তানদেরকে উনি হচ্ছে যে পেশি দ্বারা ক্ষমতায়িত করেছেন, দৃশ্যমান করেছেন। এইখানে পেশি আসলে সিম্বলিক, পেশি আসলে দৃশ্যমান করার প্রক্রিয়া। অ্যাজ এ ভিজুয়াল আর্টিস্ট উনি হচ্ছে যে উনি কি দেখতে চেয়েছেন, যে আসলে উনি কাউকে ক্ষমতায়িত করতে চেয়েছেন, সেই ক্ষমতায়নের প্রক্রিয়া হচ্ছে যে এই এই ছবি তার অন্যতম ভালো উদাহরণ। এবং এই ছবি নিয়ে আলাদা প্রশ্ন জরুরি, যে এবং আমি সেটা করেছি অন্য জায়গায়। সেটা হচ্ছে যে এই ছবিটি বিশেষভাবে প্রতিকায়িত হয় কেন, এবং হচ্ছে যে বাংলাদেশের চিত্রকলায় অলমোস্ট আইকনোগ্রাফি, মানে আইকনিক হয়ে উঠেছে। আইকনোগ্রাফি কতটা সেটা আরেকটা প্রশ্ন। তো সেইখান থেকে হচ্ছে এই যে ক্ষীণ পেশিশক্তির লোকজনকে, কৃষককে সুলতান ক্ষমতায়িত করেন, কারণ হচ্ছে যে সুলতান বলছেন যে এই ক্ষীণ শক্তির যারা সভ্যতা নির্মাণ করে, ইভেন যারা ব্রিটিশের পুঁজিকেও হচ্ছে যে ঘনীভূত হওয়ার সুযোগ করে দিচ্ছে, যাদের ক্ষমতায়ন, যাদের শ্রম, এই কৃষককে কেউ দেখতে পাচ্ছে না। ফলে এই কৃষককে দেখার উপাদান হিসেবে উনি যোগ করেন হচ্ছে শিল্পের ভাষাতে পেশি যোগ করেন। এবং এই পেশির মধ্য দিয়ে হচ্ছে যে আমরা আহ কৃষি থেকে কারা আমরা দেখি আর কি, আমরা দেখি হচ্ছে যে তারা যারা হচ্ছে যে এই উৎপাদন ভোগ করি, কিন্তু উৎপাদন শ্রমের সাথে যাদের সম্পর্ক নাই। ফলে উৎপাদন শ্রমের সাথে সম্পর্ক নাই, এবং যারা হচ্ছে যে ক্রমাগতই এইটার সাথে বিচ্ছিন্ন হয়, কিন্তু হচ্ছে যে একটা রোমান্টিক ভাবধারা অন্যভাবে একটা সার্কেলে থাকতে পারে, কিন্তু হচ্ছে যে মধ্যস্বত্বভোগী হিসেবে আমরা এটা মানে ভোগ করি।
এমন একটা শ্রেণীর কাছে উনি বলতে চাচ্ছেন এই দেখো এরা হচ্ছে যে ক্ষমতাবান। এখন তাহলে সুলতান আসলে কে? তাহলে সুলতান আসলে এই যে ক্ষীণ শরীরের কৃষক যাকে দেখতে পাচ্ছে না, সুলতান যাকে বলছেন যে যারা সভ্যতার নির্মাতা, উনি সেই ক্ষীণ শরীরের প্রতিনিধি, সেই ক্ষীণ শরীরের কৃষকের শ্রমিকের প্রতিনিধি। ফলে আমরা শিল্পকলার ইতিহাসে একজনকে পাচ্ছি যিনি প্রতিনিধিত্ব করতেছেন এই ক্ষীণ শরীরের কৃষকের প্রতিনিধিত্ব করতেছেন, যিনি, তার নাম শেখ মোহাম্মদ সুলতান, যাকে এইভাবে নামাঙ্কিত করা হচ্ছে। এই নামাঙ্কনের গল্প অন্য জায়গায় আমি বলবো, কিন্তু শেখ মোহাম্মদ সুলতান শব্দটা আমি ইন্টেনশনালি বারবার ব্যবহার করতেছি। সেখানে লাল মিয়া এবং সুলতান কিভাবে হচ্ছে যে প্রাসঙ্গিক হয়ে উঠে আমাদের কনটেক্সটে, এবং কেন জরুরি হয় যে লাল মিয়া কেন প্রাসঙ্গিক হয় না, কেন শেখ মোহাম্মদ সুলতান লাগে, সেই গল্প অন্য জায়গায় বলবো। ফলে আমি, আমার মনে হচ্ছে এটার মধ্য দিয়ে হচ্ছে যে আমরা আমরা ভদ্রলোকেরা দেখতে পেলাম যে সুলতান আছেন। সুলতানকে আমরা আমরা কৃষককে কতটা অস্তিত্বশীল মনে করতে পেরেছি সেটা স্টিল প্রশ্ন, কিন্তু আমরা সুলতানকে দেখতে পেলাম। সুলতান পেশি যোগ করার সাথে সাথে আমরা সুলতানকে দেখতে পেলাম। তার মানে সুলতানের সৃষ্টি করা পেশিযুক্ত কৃষকের, ক্ষীণ শরীরের কৃষকের মধ্য দিয়ে যা সুলতান নির্মাণ করেন, এই নির্মাণ প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের সামনে আসলে কৃষক দৃশ্যমান না হলেও সুলতান দৃশ্যমান হন। ফলে আসলে ইনডাইরেক্টলি সুলতান নিজেকে ক্ষমতায়িত করেন ওই ক্ষমতাহীন মানুষের প্রতিনিধি হিসেবে পেশিযুক্ত করে দিয়ে। ফলে আমরা হচ্ছে যে সুলতানকে দেখতে পেলাম পেশিযুক্ত, মানে সুলতানের শরীরে পেশি আছে কি নাই জানি না, কিন্তু আমরা এই ভদ্র এবং ভোগী সমাজের চোখে ক্ষমতায়িত কৃষকের ক্ষমতায়নের যে গল্প আমরা দেখলাম, সেই গল্পের মধ্য দিয়ে সুলতান আমাদের সামনে দৃশ্যমান হলো। এখন বিষয় হচ্ছে যে এই যে আমরা দেখলাম, এবার সুলতান আমাদের সামনে এই যে হাজির হলেন, এই যে দেখলাম, এই যে মানব আদম আমাদের সামনে হাজির হলেন, সেটা কৌম সমাজের না ভোগবাদী সমাজের বিপরীতে প্রতিক্রিয়া, সেটা অন্য জায়গায় অন্য কেউ বলবেন, আমি অন্য কোথাও বলবো। কিন্তু আমরা যারা দেখলাম, যাদের সামনে সুলতান প্রস্তাবটা রাখলেন, তাদের প্রশংসার পেছনের মনস্তত্ব কি, সেইখানে হচ্ছে যে আমি সংক্ষেপে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকের জন্য সেটা হচ্ছে যে এই, এবং নিশ্চিতভাবে এটার সাথে আরেকটা প্রশ্ন প্রাসঙ্গিক যে এই প্রশংসার মনস্তত্ব কি, আমরা কারা প্রশংসাটা করি, প্রশংসাটা কিভাবে, এই প্রশংসার মধ্য দিয়ে আমরা সুলতানকে নির্মাণ করলাম, সেটার সাথে বিষয়টা হচ্ছে যে এই প্রশংসার যে স্তুতি, এই যে স্তুতি, এটা কি ব্যক্তিক না সামাজিক স্তুতি, মানে ব্যক্তিক মনস্তত্ত্বে নির্মিত স্তুতি নাকি সামাজিক মনস্তত্ত্বে নির্মিত স্তুতি। ফলে সেই আরেকটা প্রশ্ন থেকে যাচ্ছে। আমি দে আমি আমি যেভাবে দেখতে পাচ্ছি অন্তত পক্ষে আজকের জন্য, সেটা হচ্ছে যে আহ আমরা যারা স্তুতি করলাম তারা সবাই আসলে ব্রিটিশ স্কুলিং এর মানুষ। আহ ব্রিটিশ আধুনিক, মানে আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষ। ফলে সবাই এনলাইটেনমেন্টের থিওরির মধ্যে আছি আমরা। তারাই হচ্ছে যে সুলতানকে এই পেশির মধ্যে যে ক্ষমতা সুলতান আরোপ করেছেন, আমরা এটার মধ্য দিয়ে সুলতানের পেশি না থাকলেও সুলতানকে ক্ষমতাবান হিসেবে দেখতে পেলাম, এবং সেটা দেখালো কে? ব্রিটিশ শিক্ষা। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা সাধারণত ব্রিটিশরা বা ইউরোপিয়ানরা আমাদেরকে যেভাবে দ্য ওয়েস্ট অ্যান্ড দ্য রেস্ট, এই যে স্টুয়ার্ট হলের ভাবনা ইত্যাদি এইসব থিওরিটিক্যাল বিষয় আসলে এই জায়গায়, অনেক জায়গায় এইখানে মনিরুল ইসলাম দেখতে পাচ্ছে আছেন, ওনারা অনেক জায়গায় তথ্য নিয়ে আলাপ করছেন। আহ, আপনারা সেটা সংশ্লিষ্ট প্রয়োজন হলে নিশ্চয়ই যুক্ত করতে পারেন। কিন্তু আমি এখানে শুধু বলছি যে হচ্ছে যে আমাদের একটা দুইটা শব্দ, বিপরীতমুখী শব্দ প্রয়োগ করতে চাচ্ছি শুধুমাত্র সংক্ষেপে, সেটা হচ্ছে একটা ধ্যান যুগ আর একটা হচ্ছে কর্মযুগ। আসলে ধ্যান যুগী এবং কর্মযুগীর এই যে বৈপরীত্য, সেইখান থেকে আমরা ব্রিটিশ শিক্ষার কর্মযুগীরা হচ্ছে যে এখানে আপনি বস্তুবাদী শব্দ প্রয়োগ করতে পারেন, মার্কসের নাম আনতে পারেন। আমরা দেখলাম যে হচ্ছে যে আমরা সুলতানের যে মানুষজনকে শনাক্ত করলাম এরা হচ্ছে কর্মযোগী। ফলে ব্রিটিশ শিক্ষায় শিক্ষিত মানুষেরা প্রথম হচ্ছে যে যেটা সুলতানকে যে প্রশংসাটা করলাম সেটা কর্মযোগের মধ্য দিয়ে প্রশংসা করলাম, খুবই ভালো বিষয়, মানে আমিও এটার সাথে একমত আর কি, যে কর্মযোগকে আমরা করতে পারলাম। কিন্তু আমরা এই যে কর্মযোগকে একমাত্র মান মূল্যায়নের জন্য যে একটা বিরাট মানদণ্ড হিসেবে এটাকে সামনে হাজির করলাম, সেটার মধ্য দিয়ে আসলে এটার কারণ কি? এটার কারণ আমার কাছে
এই পাঠ প্রক্রিয়া যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে আমরা যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হইলাম আর কি, ব্রিটিশরা আমাদেরকে যাদেরকে আলো দিল, তারা একই সঙ্গে আমাদেরকে একটা কাজের সংজ্ঞা শিখাইলো, কে ওয়ার্কার। ফলে এমপ্লয়মেন্ট এবং আনএমপ্লয়মেন্টের একটা সংজ্ঞা আমরা হচ্ছে যে ব্রিটিশদের মধ্য দিয়ে সিস্টেমেটিক্যালি আমরা হচ্ছে যে সেটা হয়েছে, সেটা আদমশুমারির মধ্য দিয়ে হয়েছে, সেটা ভূমি জরিপ আইনের মধ্য দিয়ে হয়েছে। তো এটার মধ্য দিয়ে হচ্ছে যে আমরা কাজ শিখলাম এবং হচ্ছে আ- সোহান পরের স্লাইডটাতেও কন্টিনিউ করতে পারেন। তো আমরা কাজের সংজ্ঞা শিখলাম এবং কাজের সংজ্ঞাকে নির্ধারণ করা হলো যেভাবে, ওয়ার্কারের সংজ্ঞা যেভাবে ওই তৎকালীন রিপোর্টগুলোকে ব্রিটিশরা তাদের অর্থনৈতিক উৎপাদন ব্যবস্থার সাথে, যেখানে হচ্ছে অর্থনৈতিক মূল্যমান থাকবে, সেইভাবে যে ওয়ার্কারের সংজ্ঞা নির্ধারণ করা হলো, সেটার মধ্য দিয়ে আসলে এখানে আপনারা যারা ছবিতে যে দেখতে পাচ্ছেন এরা আসলে কর্মযোগী। যারা বাদ পড়ে গেল মানে এখন পর্যন্ত, তারা হচ্ছে বিরাট অংশ নারী, যারা হচ্ছে যে আপনাদের হাউস ওয়াইফ হয়ে গেল। এবং এই হাউস ওয়াইফরা স্টিল আমাদের আদমশুমারি অনুযায়ী, আমাদের ভোটার তালিকা অনুযায়ী আনএমপ্লয়মেন্টের মধ্যে আছে। এবং আমি কিছুদিন আগে অন্য একটা কাজে আমার গ্রামে জরিপ করছিলাম, সেখানে হচ্ছে যে আহ, মোট ভোটারের হচ্ছে যে 60% নারী, কিন্তু তারা আনএমপ্লয়মেন্টের মধ্যে পড়ে গেছে হাউস ওয়াইফ হিসেবে আর কি। ফলে যদিও গ্রামে হচ্ছে যে এখনো মূল উৎপাদন ব্যবস্থা হচ্ছে কৃষি, এবং ওই কৃষি, ক্ষুদ্র কৃষিগুলো মূলত নারীর শ্রমে তৈরি হচ্ছে, কিন্তু আমার রাষ্ট্র ব্যবস্থায় তাকে বলা হচ্ছে যে সে হচ্ছে আহ বেকার, মানে গৃহিণী আর কি, আপনারা গৃহিণী বলেন আর কি। তো তো ব্রিটিশ ওই যে আইন, সেই আইন অনুযায়ী হচ্ছে যে আমার নারী বাদ পড়লো। আর কে বাদ পড়লো, মানে এই সিস্টেমের মধ্যে আরেকটা ঘটনা ঘটলো, নারী পুরুষের সংজ্ঞা নির্ধারণ করা হলো। ফলে আপনাকে হয় নারী হইতে হবে, না হয় পুরুষ হইতে হবে, আপনাকে হচ্ছে যে হিন্দু হইতে হবে, না হয় মুসলিম হইতে হবে, বা বুদ্ধ হইতে হবে, হোয়াট এভার কিছু একটা হইতেই হবে। ফলে আপনার কোনো ধূসর এরিয়া থাকা যাবে না, মানে আপনি অনেকগুলো কোনো কিছু একসঙ্গে ধারণ করতে পারবেন না। ফলে আপনাকে হচ্ছে যে ধুয়ে মুছে যে কোনো এক জায়গায় হইতেছে আসন নিতেই হবে, এবং এই আসন নেওয়ার প্রক্রিয়াটা আমরা করলাম। তার মানে না, নারী জেন্ডার নির্ধারণ করলাম, ধর্ম নির্ধারণ করলাম, এবং আমার শ্রমিক হিসেবে আমার শ্রমের ধরন নির্ধারণ করলাম যে আমরা কিভাবে আসি। এই শ্রমের ধরন নির্ধারণ করার মধ্য দিয়ে হচ্ছে যে আমরা দেখলাম যে আহ সুলতানের, মানে এখন যদি আমি এই তথ্য প্রয়োগ করে দেখি যে আমরা যারা প্রশংসা করলাম সুলতানকে, তারা আসলে এই কর্মযোগের মধ্য দিয়ে আসলে সুলতানের এই কর্মযোগকে প্রশংসা করলাম, এটা একটা দিক হয় আর কি। যারা আপনারা তাকে যাকে হচ্ছে যে করছেন, সেটা আপনারা বস্তুবাদী আধুনিকতাবাদের জায়গা থেকে চিহ্নিত করছেন, অথবা ভাববাদের যে ধর্মীয় আহ সংকট, সেই জায়গার ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, সেগুলোকেও সামনে আনতে পারেন। কি, মানে ওই সময়ের ঐতিহাসিকতার একটা আহ নিশ্চয়ই কিছু প্রাপ্তি আছে, কিছু অপ্রাপ্তি আছে, কিন্তু আমরা একমাত্র এটাকে গ্রহণ করলাম, এবং এইখানেও আমরা এখানে এইটাকে হচ্ছে যে মহিমান্বিত করলাম আর কি। সেই মহিমান্বিত করার মধ্য দিয়ে আহ আমরা আসলে আমাদের পুরো জনগোষ্ঠীকে দুই ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে উৎপাদনশীল জনগোষ্ঠী, আর একটা হচ্ছে অনুৎপাদনশীল জনগোষ্ঠী। ফলে উৎপাদনশীল জনগোষ্ঠী হচ্ছে যে সরাসরিতে অর্থনীতিতে যার যে মূল্য যোগ করতে পারে না, আর যে যোগ করে, সেই যোগ করে না, যে তার মধ্যে তো হচ্ছে যে বাউল পড়ে গেল, দার্শনিক পড়ে গেল, ভাবুক পড়ে গেল, কবি পড়ে গেল, নারীর কথা না হয় বাদই দিলাম, তো ওরা পড়ে গেল। তার মানে আমি সোসাইটি থেকে হচ্ছে যে আপনাদের ব্রিটিশ শিক্ষার যে, আমাদের ব্রিটিশ শিক্ষার যে আধুনিক ফলাফল, যে স্ট্রাকচারাল শিক্ষা, সেইখান থেকে হচ্ছে আমি আমার এই যে সরাসরি অর্থনীতিতে কোনো যোগ করে না, মূল্য যোগ করে না, সেই শ্রেণীকে হচ্ছে যে অনুৎপাদনশীল, অকার্যকর, অব্যবহার্য একটা শ্রেণীতে রূপান্তরিত করলাম। এর মধ্য দিয়ে দেখেন, আমার কাছে মানে ইন্টারেস্টিংলি মনে হইলো যে সুলতান যেভাবে নির্মিত হইলেন, সেই প্রক্রিয়া খোদ সুলতানকে হচ্ছে যে প্রত্যাখ্যানের সুযোগ করে দিল, এবং সুলতানের এই কারণে ব্যক্তি সত্তা, তাকে এই সোসাইটিতে সবচেয়ে বেশি রিজেক্ট করা হলো। ফলে ওই অনুৎপাদনশীল অংশের মধ্যে, যেখানে সুলতানের যে অন্যান্য, তার যে বহুমাত্রিক ব্যক্তিসত্তা, যেখানে সে হচ্ছে কোনো সুনির্দিষ্ট দিকে ধাবিত হয় নাই, কোনো সুনির্দিষ্ট দিকে ক্রিয়া করে নাই, কোনো সুনির্দিষ্ট সংস্কৃতিকে ধরে হচ্ছে যে একমুখী রৈখিক আহ ভাবে হচ্ছে যে সোসাইটিতে রোল প্লে করে নাই, সেই সুলতানকে আমরা বাধ্যতামূলকভাবে
ইভেন শিল্পকলার ভাষাতেও যদি বলি, এক রৈখিক যে পরিপ্রেক্ষিত বিন্দু আর কি, সেটা আমরা হচ্ছে যে ব্যক্তি সত্তাকে দেখার ক্ষেত্রে আরোপ করলাম, এবং করে হচ্ছে যে সুলতানকে পুরুষ মুসলিম শেখ মোহাম্মদ সুলতান এবং হচ্ছে যে আধুনিক সুলতানে রূপান্তরিত করার এই প্রক্রিয়া হচ্ছে যে সম্পন্ন করলাম। আমি ভালো বা মন্দ বলছি না আর কি, দেখার সম্ভাবনাগুলো আহ, বোঝার চেষ্টা করতেছি। আমি এইখানে একটু বলে রাখি যে আমি কি এরপরে যাব কিনা আরেকটু। হ্যাঁ ম্যাম, যেতে পারেন। ওকে। তো আমরা হচ্ছে সুলতানকে এই যে সুনির্দিষ্ট ধর্মীয় পরিচয়, সোহান এরপরের ইয়েতে যাবেন একটু। এইখানে এই ছবিটা আমি রেখেছি, এখানে সরাসরি না যুক্ত করলেও হতো। আহ, ছবিটা সরাসরি ব্যাখ্যার করেন না, এর আগেরটাতেই যান। আহ, সরাসরি খুব কানেক্টেড না, আগের ছবিটা সোহান, হ্যাঁ। সরাসরি খুব কানেক্টেড না, কিন্তু এটা আমি আমার কথাটা বলার জন্য রেখেছি। দেখেন, মানে আমরা কিভাবে হচ্ছে যে নির্মাণ করলাম, এই পয়েন্ট থেকে সুলতানকে আরেকটু ভিন্নভাবে কিছু জায়গায় ব্যাখ্যার সুযোগ আছে। আহ, তো সেটা হচ্ছে যে আপনারা লোকশিল্পের ইতিহাস তৈরি করলাম আমরা আর কি। তো লোকায়ত লোকজ যাই বলেন না কেন, সেইখানে হচ্ছে আমরা নারী শিল্পীদের ধরে টানা হেঁচড়া করলাম এবং নারী শিল্পীদের একটা ইতিহাস পেলাম, সেইখানে হচ্ছে যে নকশি কাঁথার কথা আমরা বলি আর কি। মজার বিষয় হচ্ছে আমরা এই যে শ্রম এবং অবসর, কর্মযোগ এবং হচ্ছে আহ, কর্মহীনতার যে সংস্কৃতি আমাদের মাথায় ঢুকলো আর কি, সেটার মধ্য দিয়ে আমরা দেখলাম যে লোকায়ত শিল্পী হিসেবে, লোকজ শিল্পী হিসেবে নারীর শ্রমকে আমরা কিভাবে চিহ্নিত করলাম, এবং নকশি কাঁথাকে বললাম আমরা এটা হচ্ছে যে লোকশিল্প। এই শিল্প কখন তৈরি হয়, মানে এটা শীত নিবারণের জন্য তৈরি হয়, এটা আপনারা গায়ে দেন, সবচেয়ে সুন্দর কাঁথাটা বেটা মানুষই গায়ে দেয় আর কি। তো পরিবারের, কিন্তু বলতেছে যে হচ্ছে এটা, মানে আমাদের হিস্টোরিয়ানরা বললেন কি এটা অবসরের শিল্প, এটা নারীর অবসরের শিল্প, তার অবসর যাপন হচ্ছে আপনার শীত নিবারণের কাঁথা তৈরি করতে। ফলে মানে এইটা হচ্ছে যে মানে আমাদের এই যে কর্মধারণা এবং কর্মহীনতার ধারণার জায়গা থেকেই এটা বললাম। সোহান, আপনি আরে সামনের দিকে যান একটু, স্লাইডে 5 নাম্বার স্লাইডে চলে যান। আচ্ছা, এইখানে এই ছবিটাও আমি, এরপরের স্লাইডটাতে যান। এই ছবিটাও আমি হচ্ছে যে, না এর আগেরটাতে। সোহান এর আগেরটাতে, 5 নাম্বার স্লাইডে। হ্যাঁ, ওকে। এই ছবিটা আমি রেখেছিলাম, আসলে মাঝখানে এখানে আরেকটা ছবি থাকার কথা ছিল, কিন্তু ছবিটা আমি খুঁজে পাচ্ছি না। সেটা হচ্ছে যে এখনকার সময়ের এক কৃষককে, যাকে আমি ছোটবেলা থেকে দেখেছি, আমার মামা আর কি, তিনি বসে সবজি কাটছেন, মানে রান্না করার জন্য সবজি কাটতেছেন, তো সেই ছবিটা। আর এইখানে আমি পাশাপাশি রাখলাম হচ্ছে যে ওই যে মাছ কাটার যে এইটাও আলাদা আলাপ, এই আলাপের জন্য হচ্ছে যে ইয়ের বিষয়, এবং সেইখানে হচ্ছে যে আমি আরেকটা বিষয় বলে রাখা খুব জরুরি, সেটা হচ্ছে যে সুলতানের যে ল্যান্ডস্কেপ আর কি, সেই ল্যান্ডস্কেপ এবং এইখানে যেভাবে সুলতান হচ্ছে যে এইটা কতটা পেশি আর এটা কতটা শ্রমের ধারণার সাথে সম্পর্কিত, এটা এই মাছ কাটার গল্পটা, এবং এটা যে আমার কাছে মনে হয়েছে, সংক্ষেপে এখানে বলি যে আমার কাছে মনে হয়েছে যে নড়াইলে যাওয়ার পরে এবং ওইখানকার ল্যান্ডস্কেপ ঘোরার পরে আমার মনে হয় নাই যে সুলতান খুব বেশি কিছু আরোপ করছেন, আমার সেটা মনে হয় নাই আর কি। ওকে। আহ এরপরে আমরা যাই, সেটা হচ্ছে যে সুলতান বা লাল মিয়া বা হচ্ছে এই মানুষটা কে আসলে, এইটা দিয়ে আমি শেষ করব। সেটা হচ্ছে যে এইটা বোঝার জন্য এখানেও আরেকটা প্রশ্ন উত্থাপনের জন্য আমি এখানে আহ, তিনটা আহ, একটা পেন্টিং, দুইটা ভাস্কর্য আছে। আহ বাম পাশেরটা সূর্য, ডান পাশেরটা বিষ্ণু, মাঝখানে হচ্ছে চৈতন্য। এখন এই যে সুলতান যে অঞ্চলে আছেন আর কি, যে অঞ্চলের মানুষ, সেই অঞ্চলের মানুষের সাথে চৈতন্যের যে আন্দোলন, সেই আন্দোলন এবং সেইখানকার মতুয়া সম্প্রদায়ের বিরাট বিস্তৃতি এবং
এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এই গ্রাউন্ডে আর কি। আসলে মানে সুলতান যে সম্প্রদায়ের সাথে সহজ হন, যাদের সাথে সময় কাটান, যাদেরকে হচ্ছে যাদের মধ্যে উনার ব্যক্তিসত্তা গৃহীত হয়, যারা রিজেক্ট করেন না হচ্ছে যে আহ, সৃষ্টি এবং ব্যক্তিসত্তা প্রশ্নে যারা হচ্ছে তাকে বিভাজিত করেন না আর কি, সেইটার সাথে হচ্ছে যে এই আন্দোলন এবং মতুয়া সম্প্রদায় ওই ওই ভূমির ইতিহাস পরম্পরা ইত্যাদি সম্পর্কিত আর কি। তো আমি এখানে শুধু ত্রিভঙ্গ বিষয়টাকে হচ্ছে এই বিষয়টা বোঝার জন্য একটু বলতে চাই। আমরা যদি বৈদিক দেবতাদের দেখি তাহলে ভারতবর্ষের শিল্প ইতিহাসে তাদের শরীরে শুধু সমভঙ্গের পোস্টটা দেখতে পাবো। সেইখানে সাধারণত তারা কোনো ত্রিভঙ্গ আভঙ্গ ইত্যাদির সম্ভাবনা নাকচ করে দিছেন। এবং আমরা এই যে ত্রিভঙ্গের ধারণাটা, যেটা মেয়েদের শরীরে ওই যে যক্ষী থেকে শুরু করে হচ্ছে যে পরবর্তী আর্ট হিস্ট্রি সকল পর্বে হচ্ছে যে আপনি নারীদের মধ্যে হচ্ছে যে ত্রিভঙ্গটা পাবেন এবং আভঙ্গও পাবেন। আর পাই হচ্ছে যে আমরা সেই সকল পুরুষদের মধ্যে যাদের সাথে হচ্ছে যে নারী এবং পুরুষের সংশ্লেষ ঘটছে। ফলে ইভেন আমরা বুদ্ধকেও কিন্তু হচ্ছে যে এই এই সমভঙ্গ ছাড়া পাই না। বুদ্ধের আমরা পাই হচ্ছে যে জাতকে, যেখানে হচ্ছে যে উনি অবলোকিতেশ্বর হয়ে ওঠেন এই ধরনের প্রবণতায় যিনি প্রবেশ করতে থাকেন এবং এইখানকার স্থানিক সংস্কৃতির সাথে হচ্ছে যে আবারও মিশ্রণ ঘটতে থাকে, তার বাইরে কিন্তু আমরা গিয়ে ত্রিভঙ্গ পাচ্ছি না। ত্রিভঙ্গ পোস্টটাকে আমি গুরুত্ব দিচ্ছি এই কারণে, কারণ হচ্ছে যে ত্রিভঙ্গের সাথে আপনারা যে আমাদের যে মনস্তত্ত্ব, যে দেখার দৃষ্টিভঙ্গি ইত্যাদি আরোপ করা হয় আর কি, সেইটা সেটা যে কারণে আমরা আরোপ করি এই জেন্ডার এবং সেক্স প্রশ্নে আমাদের যে দেখার প্রক্রিয়া এবং হচ্ছে যে অ্যাগেইন ওই নারী পুরুষ যে সরলীকরণ করার প্রক্রিয়া, সেটা আমাদের ভারতবর্ষের ইতিহাসে আমি বলবো না যে মুখস্থ বিদ্যায় হচ্ছে যে এই সব সময় হচ্ছে যে ত্রিভঙ্গ বা নারী পুরুষকে সমানভাবে হচ্ছে যে আমাদের শিল্পীরা এই উপমহাদেশের হচ্ছে যে ঐতিহাসিকভাবে শিল্পীরা সকল সত্তার মধ্যে সেটা আরোপ করছেন, আমার সেটা মনে হয় নাই। ফলে বৈদিক বা ব্রাহ্মণ্যবাদী যে দেবতারা আছে তাদের যেভাবে নির্মাণ প্রক্রিয়া এবং যারা হচ্ছে যে আহ, একটা সমন্বয়বাদী সংস্কৃতির মধ্যে ঢুকেছে, যারা হচ্ছে যে এই অঞ্চলের তান্ত্রিক বা অন্যান্য ভাববাদী আন্দোলনগুলোর সাথে হচ্ছে হচ্ছে যে নারী শক্তির সাথে সমন্বয় ঘটেছে, তাদের দুইজনের দেখার প্রক্রিয়া এবং তাদের শিল্পের রূপের অবয়ব নির্মাণের প্রক্রিয়ার মধ্যে একটা মৌলিক তফাৎ আছে। তো সেই জায়গা থেকে হচ্ছে আহ সুলতানের সুলতানের শরীর নিয়ে আমি কোনো কথা বলতে যাচ্ছি না, কিন্তু আমি বলছি যে উনি যেটাই ধারণ করেন না কেন, উনি যেটা লালন করেন না কেন, উনি যেটাই প্র্যাকটিস করেন না কেন, সেইটাকে হচ্ছে যে তার মানে এই জায়গা থেকে দেখার সুযোগ নাই আর কি। যে আহ, আরেকটা জায়গায় যান, আমি এখানে আরেকটা বিষয় বলতে চাই। সেটা হচ্ছে যে ভারতীয় শিল্পের ইতিহাসে পুরুষের শরীরকে যত বেশি মেয়েলি মনে হবে, নারীর শরীরকে তত বেশি মানে আমাদের এই যে অবলোকিতেশ্বরের ধারণা বা হচ্ছে যে যে মিউচুয়াল যে আন্ডারস্ট্যান্ডিং, যেখানে হচ্ছে নারী ও পুরুষের সমন্বিত রূপ যে পুরুষকর্তাদের উপরে আরোপ করা হয়েছে আর কি, ধর্মীয় যে পুরুষকর্তা, ফিলোসফার যে পুরুষকর্তা, যারা ফিলোসফার থেকে ক্রমেই ধর্মগুরু হয়ে উঠছেন, সেই ধর্মগুরুদের উপরেই বেসিক্যালি হচ্ছে যে এই সমন্বিত ভাবনা আরোপ করা হয়েছে। ফলে তারা পেশিকে আসলে মিনিমাইজ করতে চাইছেন। ফলে আমি এটাকে এইভাবে দেখি এখন পর্যন্ত, সেটা হচ্ছে যে তারা ক্ষমতা ধারণাকে হচ্ছে যে প্রশ্ন করছেন এবং এইটাকে কিভাবে হচ্ছে মিউচুয়ালাইজ করা যায়, কিভাবে একটা সমন্বয়বাদী ধারণার মধ্যে আনা যায়, সেটা তারা ধারণ করার চেষ্টা করছেন। সেই ফিলোসফারদের মধ্যে হচ্ছে যে এই আহ, এবং আমরা নারীদেরকে আমরা ঐতিহাসিকভাবে যদি দেখি, সিন্ধু সভ্যতা থেকে একেবারে আহ, এখন পর্যন্ত, আমি এক প্রাচ্যকলা বিভাগে পড়াই, সেখানকার নারী পর্যন্তও যদি আসি তাহলে দেখবো যে হচ্ছে নারী স্টিল ভ্যানাস হয়ে আছে আর কি। নারীর তার যৌনতা তাকে হচ্ছে যে উৎপাদনের শস্যক্ষেত্র হিসেবে নির্মাণ করার যে প্রক্রিয়া এবং তার সাথে ভূমিজ যে সম্পর্ক, উৎপাদন প্রক্রিয়ার যে সম্পর্ক, সেইখান থেকে নারীর বিচ্যুতি ঘটছে বলে আমার খুব বেশি মনে হয় না। ইভেন সুলতানের কাজে দেখলেও সেই প্রক্রিয়া খুব স্পষ্ট। আহ, আর ইভেন সুলতানের কর্মযোগেও সেই প্রক্রিয়া স্পষ্ট। মাছ কাটার ছবিটা যে কারণে ওইখানে আনছিলাম আর কি, ওই রকম কাজে আমরা দেখবো না যে হচ্ছে যে পেশিবহুল পুরুষ হচ্ছে যে মাছ কাটতে বসে গেছে আর কি, বা ওই রকম সন্তানকে স্নান করাইতে চলে গেছে, সেই ঘটনাটা আমরা দেখবো না আর কি। ফলে আহ পু- আহ, বলতে চাচ্ছিলাম যে হচ্ছে যে পুরুষ ধর্মগুরুরা হচ্ছে যে আবির্ভূত হয়েছেন, তাদেরকে হচ্ছে মেয়েলি হিসেবে মানে তাদের শরীরে যে শিব পার্বতী বা রাধা কৃষ্ণ ইত্যাদি যে সমন্বয়বাদী ধারণা, সেটা পুরুষ ফিগারের ক্ষেত্রেই হয়েছে।
পুরুষ ফিগারের ক্ষেত্রে হয়ে যাওয়ার সাথে ধর্মের ইতিহাসের এবং হচ্ছে যে ফিলসফির ইতিহাসের এবং পিতৃতান্ত্রিকতায় কর্তৃত্ববাদের ইতিহাসের একটা সম্পর্ক আছে, কেন তার ক্ষেত্রে ঘটতেছে আর কি। এবং সুলতান মানে আমি এই এই চেষ্টা, মানে আমি সমন্বয়বাদী একটা চেষ্টা করার চেষ্টা করতেছি, এর মানেই যে আমার হচ্ছে যে নিউট্রাল জেন্ডার পজিশন আমি ধারণ করতে শুরু করলাম, আমার মনে হয় না সেটা ঘটে আর কি। মানে এটাও আচরণবাদী প্রবণতা পর্যন্ত থাকতে পারে, এটা হয়ে উঠতে পারে, মানে হয়ে ওঠার প্রক্রিয়া যেতে পারে অথবা না যেতে পারে। ফলে আহ মানে আমি উনি হচ্ছে যে মাতাজি, চুরিওয়ালি মাতাজি নামে উনি পরিচিত। তো উনি মারা গেছেন কিছুদিন আগে। তো উনার যদি দেখেন আর কি, উনি তো উনার হচ্ছে এই রূপের মধ্য দিয়ে আমরা উনাকে দেখতে পাই। আবার এটা হচ্ছে যে সুলতানের আঁকা 1951 সালে সাধক ছবিটা আর কি। ফলে এই যে উনি ভিন্ন পোশাকে আছেন, পাশে দেখেন যে সিংহ, মানে আহ আমি বলছি যে অবয়বটাতে উনি যেভাবে পোশাকি ভাবে হাজির হয়েছেন এই চুরিওয়ালি মাতাজি, আর উনার যে বসা, উনার যে পোস্টার, উনি কাকে সামনে রাখতেছেন পেছনে রাখতেছেন সিম্বলাইজড করতেছেন ইত্যাদি, কোনো কিছু আসলে পিতৃতান্ত্রিক ক্ষমতার যে উনি হচ্ছে যে কোনো কিছু মিনিমাইজ করছেন, কোনো কিছুকে যে হচ্ছে যে সমন্বয়বাদী ধারণার মধ্যে নিছেন, সেটা কিন্তু এই টোটাল অ্যাপ্রোচ দেখে আমার অন্তত পক্ষে সেটা মনে হচ্ছে না আর কি, যে এখান থেকে ঘটনাটা ঘটছে। যেমনটা আমার মনে হয় না যে সুলতানের এই 1951 সালে আঁকা সাধককে দেখে মনে হয় না। ফলে আহ এটা হচ্ছে একটা, এইটুকুই আমার হচ্ছে আপাতত আজকের এখন আরেকটা বিষয় ধন্যবাদ। হচ্ছে, আচ্ছা, বলুন। আচ্ছা, আহ আরেকটা বিষয় হচ্ছে যে আমি একটু বলি যে সুলতানকে এটা হচ্ছে যে উপসংহারমূলক কথা বলা, মানে এটা প্রমাণ করার জন্য এখন আপাতত সুযোগ নাই। সেটা হচ্ছে যে আহ সুলতানকে আমরা প্রত্যাখ্যান করছি, সুলতানের একাংশকে আমরা প্রত্যাখ্যান করছি, সুলতানের একাংশকে আমরা প্রশংসা করছি আর কি, এই বিভাজিত ভাবে সুলতানকে পাঠ করছি। কিন্তু সুলতান কাউকে সহিংসভাবে প্রত্যাখ্যান করেন নাই, বা হচ্ছে যে কাউকে হচ্ছে যে আঘাতের জায়গায় যান নাই। সেই জায়গা থেকে সুলতান হচ্ছে যে এক ধরনের আহ এক ধরনের ক্রিয়া করছেন এই সোসাইটির সাথে। এবং আমার কাছে মনে হচ্ছে যে যে সুলতানকে আমরা প্রত্যাখ্যান করছি সেই সুলতান হচ্ছে আমাদের বোধহয় ভালোভাবে বুঝতে পারছে, মানে এই ভদ্র সমাজকে বোধহয় ভালোভাবে বুঝতে পারছে। ফলে উনি আমাদেরকে তার প্রশংসা করার জন্য একটা উপযুক্ত পেশি শক্তি উপহার দিছে, মানে একটা শিল্প ভাষা উপহার দিছে, যেটার মধ্য দিয়ে আমরা তাকে যে অর্থে রিজেক্ট করছি সেই অর্থেই আপনি তাকে প্রশংসা করতেছেন আর কি। এই স্যাটায়ারটা উনি বোধহয় আমাদের সাথে করছেন, খুব সাইলেন্টলি করছেন। আর আমি আরেকটা কথা বলতে চাইছি, সুলতানের প্রতি যারা হচ্ছে যে দরদ বোধ করেন আর কি, তাদেরকে বলবো যে হচ্ছে যে সুলতানের বহুমাত্রিকতাকে স্বীকার করার মধ্য দিয়েই, তাকে অ্যালাউ করার মধ্য দিয়েই আসলে সুলতানের প্রতি যথাযথ সুবিচার করা হবে ইতিহাসের প্রতি। ধন্যবাদ।